74 জন বর্তমান বিধায়ক একসাথে বাদ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন সিদ্ধান্ত কতটা স্বাভাবিক? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যে বড়সড় পরিবর্তন দেখা গেল, তা কি শুধুই সাধারণ প্রার্থী বদল, নাকি এর পিছনে আছে এক গভীর রাজনৈতিক কৌশল এবং সাংগঠনিক পুনর্গঠন এবং ক্ষমতা ধরে রাখার এক নতুন সমীকরণ? 17 মার্চ 2026 কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবন থেকে যখন এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, তখন শুধু একটি তালিকা প্রকাশ হয়নি, শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক বার্তা। 294টি আসনের মধ্যে 291টিতে সরাসরি প্রার্থী, আর বাকি 3টি ছাড়া হয়েছে মিত্র দল বিজেপিএমকে। কিন্তু এই পুরো ঘোষণার কেন্দ্রবিন্দুতে ছিল একটাই সংখ্যা, 74 জন বর্তমান বিধায়ককে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত, যা ভেঙে দিয়েছে প্রচলিত রাজনৈতিক ধারা। যেখানে বেশিরভাগ দল পুরনো মুখের ওপরেই ভরসা রাখে, সেখানে তৃণমূল কংগ্রেসের মহারথ বদল প্রশ্ন তুলেছে, এটা কি অ্যান্টি ইনকামবেন্সি কাটানোর চেষ্টা, নাকি 2026-এর আগে দলের ভিতরে শুরু হয়ে গেছে এক বড়সড় রাজনৈতিক পুনর্গঠন? এর উত্তর আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন। আমার সাথে সুব্রত বক্সী, রাজ্য পার্টি প্রেসিডেন্ট, এবং অভিষেক ব্যানার্জি, পার্টি জেনারেল সেক্রেটারি আমার সাথে আছেন। আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবার আগে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় মহানির্মাণ ও সাংগঠনিক বিবর্তন, একটি বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পটভূমি রচিত হওয়ার সাথে সাথে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা ঘটে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, যা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে প্রায় 1/3 বর্তমান বিধায়ককে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিবেদনটি সেই 74 জন বিধায়ককে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপট, আভ্যন্তরীণ কারণ, সামাজিক প্রকৌশল এবং এর সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাবের উপর একটি গভীর আলোকপাত। প্রারম্ভিক দৃশ্যপট ও ঘটনার প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে 17 মার্চ 2026 দিনটি একটি সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই বছরের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই ঘোষণায় মমতা ব্যানার্জির পাশে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রাজ্যের 294টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সরাসরি 291টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি 3টি আসন পাহাড়ের বন্ধু দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে বিজেপিএম তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক ছিল প্রথাগত রাজনীতির ধারা ভেঙে 74 জন বর্তমান বিধায়ককে প্রার্থী না করার সিদ্ধান্ত। যেখানে অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান প্রতিনিধিদের উপর আস্থা রাখার চেষ্টা করে, সেখানে তৃণমূল কংগ্রেস উল্টো পথে হেঁটে এই বিশাল রদবদল রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। মমতা ব্যানার্জির ভাষায় এটা ছিল অভিজ্ঞতা ও নবীনদের এক অনন্য সমন্বয়, যেখানে দল পরিবর্তনের মধ্য দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছে। 2026-এর প্রার্থী তালিকার প্রাথমিক পরিসংখ্যান: মোট আসন সংখ্যা 294, তৃণমূল কংগ্রেসের প্রার্থী 291, মিত্রদল বিজেপিএম প্রদত্ত আসন 3। মোট বর্তমান বিধায়ক তৃণমূলের টিকিটে বা উপনির্বাচনে জয়ী 209 জন, পুনরায় মনোনীত বিধায়ক 135 জন। সেই বহুল প্রচারিত প্রার্থী থেকে বাদ পড়া বিধায়ক সংখ্যা 74। নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করা হয়েছে এমন বিধায়ক 15। এই রদবদলের ব্যাপকতা পর্যালোচনা করলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কেবল পরিবর্তন করেনি, বরং নির্বাচনী লড়াইয়ের খোল নলচে বদলে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলে একদিকে যেমন অভিজ্ঞতার শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে নতুন শক্তির সঞ্চার হওয়ার প্রবল সম্ভাবনাও তৈরি করেছে। অফিসিয়াল ব্যাখ্যা ও রদবদলের নেপথ্য কাহিনী: তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ বিধায়ক বাদ দেওয়ার পিছনে মূলত দুটি কারণ দেখানো হয়েছে।
পারফরমেন্স ও কাজের মূল্যায়ন এবং তৃণমূল স্তরে মানুষের সাথে সংযোগের অভাব। মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলনে অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে যারা এবার টিকিট পাননি তাদের হতাশ হওয়ার মতো কিছু নেই, কারণ তাদেরকে দলের সাংগঠনিক কাজে বা ভবিষ্যতে অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যবহার করা হতে পারে। তবে দলের ভিতরের সূত্রগুলো ইঙ্গিত দেয় যে এই সিদ্ধান্তের পিছনে ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের এবং পরবর্তী সময়ে অভিষেক ব্যানার্জির নিজস্ব বিশেষজ্ঞ দলের তৈরি করা গোপন সার্ভে রিপোর্টের বড় ভূমিকা ছিল। সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে দীর্ঘ 15 বছরের শাসনকালে বহু বিধায়কের ব্যক্তিগত ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে মলিন হয়ে গেছে, যা দলের সামগ্রিক ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কথাটার মধ্যে লজিক আছে, কিন্তু তাই প্রতিষ্ঠান বিরোধিতা বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে প্রশমিত করতে এই বিশাল শুদ্ধিকরণ অভিযান চালানো হয়েছে। বাদ পড়া বিধায়কদের প্রোফাইল ও আঞ্চলিক বিশ্লেষণ। বাদ পড়াদের তালিকায় যেমন রয়েছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতারা, তেমনই রয়েছেন দীর্ঘদিনের প্রবীণ ব্যক্তিত্ব যাদের বয়সজনিত কারণে বা সাংগঠনিক রদবদলের প্রয়োজনে সরিয়ে দেওয়া হয়েছে। এই সরিয়ে দেওয়া প্রার্থীগুলো কিন্তু পরে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে এবং এরা দলবদলও হতে পারে। জেলাভিত্তিক বিশ্লেষণ। জেলাভিত্তিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হুগলির নাটকীয় রদবদল। আঞ্চলিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি রদবদল দেখা গেছে হুগলি জেলায়। এই জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিন্যাসে এক বিশাল ধস নামিয়ে 10 জন বর্তমান বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে। হুগলির 19টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে নতুন প্রার্থী আনার এই সাহসী পদক্ষেপ নির্দেশ করে যে এই শিল্পাঞ্চল ও কৃষিপ্রধান জেলায় শাসক দল যথেষ্ট ঝুঁকির মুখে ছিল। উল্লেখযোগ্য বাদ পড়া বিধায়ক ও তাদের নির্বাচনী কেন্দ্র: পার্থ চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিম, শিক্ষক নিয়োগ দুর্নীতি ও দীর্ঘ জেলবাস; মানিক ভট্টাচার্য, পলাশীপাড়া, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ও কারাবন্দী বর্তমানে; জীবন কৃষ্ণ সাহা, বড়েয়া, দুর্নীতির অভিযোগ ও কেন্দ্রীয় এজেন্সির তদন্তাধীন; পরেশ পাল, বেলেঘাটা, প্রধান নেতৃত্বকে সরিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষকে সুযোগ প্রদান; মনোজ তিওয়ারি, শিবপুর, পারফরমেন্সের অভাব ও সাংগঠনিক দ্বন্দ্ব; কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া, ব্যক্তিগত বিতর্ক ও স্থানীয় স্তরে প্রবল জনরস; চিরঞ্জিত চক্রবর্তী, বারাসত, দীর্ঘদিনের বিধায়ক, গ্লামারের বদলে নতুন মুখের জয়গান; অসিত মজুমদার, চুঁচুড়া, স্থানীয় দুর্নীতি অভিযোগ ও অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল; বিবেক গুপ্ত, জোড়াসাঁকো, বড়বাজার ও হিন্দিভাষী বলয়ে নতুন মেরুকরণের চেষ্টা; তপন দাশগুপ্ত, সপ্তগ্রাম, দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা কিন্তু তারুণ্যের ছাপে অপসারিত; মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়, দলীয় নেতৃত্বের সাথে প্রকাশ্য বিরোধ ও মতভেদ। হুগলি ছাড়াও মালদহ জেলায় রণকৌশলগত রদবদল চোখে পড়ার মতো ছিল। মালদহের একাধিক বিধায়ককে তাদের পুরনো আসন থেকে সরিয়ে পাশের আসনে বা সম্পূর্ণ নতুন এলাকায় পাঠানো হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া গোষ্ঠীকন্দলকে অ্যাভয়েড করা যায়। উত্তরবঙ্গের কোচবিহারেও উদয়ন গুহ বা পরেশ অধিকারীর মতো হেভিওয়েটদের রাখা হলেও গ্রাউন্ড ফ্লোরে অনেক পরিবর্তন আনা হয়েছে। দলের অভ্যন্তরীণ সমীকরণ ও অ্যান্টি ইনকামবেন্সি। তৃণমূল কংগ্রেসের এই আমূল পরিবর্তনের পিছনে প্রধান চালিকা শক্তি ছিল দীর্ঘমেয়াদী শাসনের ফলে তৈরি হওয়া জনক্ষোভ। বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামীণ স্তরে নেতাদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ক্রমবর্ধমান তৎপরতা দলের ভাবমূর্তিকে সংকটে ফেলেছিল। দুর্নীতি থেকে কালিমা মুক্ত হওয়ার চেষ্টা। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুর্নীতির তকমা ঝেড়ে ফেলা। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একাধিক ঘটনায় দলের শীর্ষ নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহার মতো অভিযুক্তদের টিকিট না দিয়ে দল এক প্রকার জিরো টলারেন্স বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে এই নীতির ব্যতিক্রম হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া থেকে পুনরায় প্রার্থী করা হয়েছে, যা রাজনৈতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। সংগঠনের ভিতরের অসন্তোষ ও তারুণ্যের বিপ্লব। তৃণমূল কংগ্রেসের ভিতরে গত কয়েক বছর ধরে পুরনো বনাম নতুনের লড়াইটি চলছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একদল শিক্ষিত ও তরুণ তুর্কি দাবি তুলেছিলেন যে দল কেবল আবেগ দিয়ে চালালে হবে না, বরং আধুনিক ও পেশাদারিত্ব আনতে হবে। ৭৪ জন বিধায়ককে বাদ দেওয়ার মধ্য দিয়ে সেই তরুণ ব্রিগেডেরই জয় হয়েছে বলে মনে করা হচ্ছে।
এতে দলের পুরনো অনুগতদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হলেও দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে যে নতুন রক্ত ইনজেকশন দিলে সংগঠনের স্থবিরতা কাটবে, মানে বৃদ্ধ আর হবে না। নতুন মুখ ও প্রার্থীদের গভীর বিশ্লেষণ। 2026-এর প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেস এবার তারুণ্যকে সবচেয়ে বড় সম্পদ হিসাবে তুলে ধরেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে দলের প্রায় 45% প্রার্থীর বয়স 50 বছরের কম। এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন যা ভারতের সংসদীয় রাজনীতিতে খুব কম দলের ক্ষেত্রেই দেখা যায়। বয়স ভিত্তিক প্রার্থী বিন্যাস 2026: 30 বছরের নিচে 1%, আগামী প্রজন্মের নেতাদের হাতে খড়ি। 31 থেকে 40 বছর 13%, যুবশক্তি রাজনৈতিক উত্থান। 41 থেকে 50 বছর 31%, মধ্যবয়সী পেশাদারদের আধিপত্য। 51 থেকে 60 বছর 32%, অভিজ্ঞতা ও শক্তির ভারসাম্য। 60 বছরের উপরে 25%, প্রবীণদের পথপ্রদর্শক ভূমিকা। পেশাগত ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তৃণমূল কংগ্রেস এবার কেবল চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্রদের উপর নির্ভর না করে সমাজের বিভিন্ন স্তরের সফল মানুষদের প্রার্থী করেছে। এর ফলে প্রার্থীর তালিকায় এক ধরনের পেশাগত বৈচিত্র্য দেখা যাচ্ছে। যেমন ক্রীড়া ব্যক্তিত্ব, প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তুফানগঞ্জ এবং এশিয়ান গেমসের স্বর্ণ পদকজয়ী স্বপ্না বর্মন রায়গঞ্জ এই তালিকার অন্যতম আকর্ষণ। আইনজীবী ও বুদ্ধিজীবী। সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জি উত্তরপাড়া এবং প্রখ্যাত আইনজীবী মেনকা গোস্বামীর মতো নামগুলো দলের বৌদ্ধিক স্তরকে সমৃদ্ধ করেছে। মুখপাত্র ও সংগঠক। ছাত্র যুব রাজনীতি থেকে উঠে আসা দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়ার মতো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা এবার সরাসরি নির্বাচনী ময়দানে। প্রাক্তন আমলা ও সাংবাদিক। প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিত খড়দহ এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে দিয়ে দল সাধারণ মানুষের কাছে কাজের মানুষদের বার্তা দিতে চেয়েছে। তৃণমূল কংগ্রেসের রণকৌশল, ইমেজ রিসেট ও ভোট ব্যাংক সুরক্ষা। এই রদবদলের নেপথ্যে মমতা ব্যানার্জির দীর্ঘমেয়াদী রাজনৈতিক দূরদর্শিতা কাজ করছে। 15 বছর ক্ষমতায় থাকার পর ভাবি যে ধুলো জমেছে তা ঝেড়ে ফেলে একটি পরিষ্কার এবং ঝকঝকে নতুন তৃণমূলকে ভোটারদের সামনে উপস্থাপন করার চেষ্টাই হলো এই রদবদল। কেন এত বড় রদবদল? তৃণমূল নেতৃত্বের কাছে খবর ছিল যে বিজেপি এবার অনেক আসনে স্থানীয় পর্যায়ের ক্ষোভকে পুঁজি করে লড়াই করবে। বিজেপির 77 জন বিধায়ক এবং লোকসভা নির্বাচনে তাদের শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছিল যে তৃণমূলের ভোট ব্যাংকে চির ধরছে। তাই ভোটারদের সামনে নতুন বোতলে পুরনো মদের বদলে একদম নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা গত 5 বা 10 বছরে কিছুই করতে পারেনি তাদেরকে বাদ দিয়ে মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে দল পরিবর্তনের জন্য প্রস্তুত। ভোট ব্যাংক ধরে রাখার পরিকল্পনা ও সামাজিক প্রকৌশল। তৃণমূল কংগ্রেস তাদের চিরাচরিত মহিলা এবং সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সুরক্ষিত করতে নতুন প্রার্থীদের ব্যবহারের কৌশল নিয়েছে। 52 জন মহিলা প্রার্থী প্রায় 18% এবং 40 থেকে 47 জন সংখ্যালঘু প্রার্থী দিয়ে দল তার সেকুলার ভাবমূর্তি এবং নারী ক্ষমতায়নের দাবিকে জোরালো করেছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনে 95 জন প্রার্থী দিয়ে আদিবাসী ও দলিত ভোট ব্যাংক পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। নন্দীগ্রামের চাল ও ওভারনাইট খুব। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল প্রার্থী ঘোষণার দিনই 13 জন নতুন নেতার অন্তর্ভুক্তি এবং তাদের টিকিট প্রদান। এর মধ্যে অন্যতম হলেন পবিত্র কর, যিনি বিজেপির নন্দীগ্রামের এক দাপুটে নেতা ছিলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তের মানুষ ছিলেন। তাকে দিয়ে নন্দীগ্রামে বা শুভেন্দুর বিরুদ্ধে ছক সাজিয়ে তৃণমূল বিজেপিকে মানসিক যুদ্ধে পিছিয়ে দিতে চেয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি। তৃণমূলের এই সিদ্ধান্ত বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতৃত্ব একে পরাজয়ের আগাম স্বীকারোক্তি বলে অভিহিত করেছে, যদিও তৃণমূলের এতে কিছু যায় আসে না। তাদের মতে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন যে তাঁর বিধায়করা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, তাই হারের ভয়ে মুখ বদলাতে বাধ্য হয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপি নিজেও অন্তত 8 জন বিধায়ককে বাদ দিয়ে একই পথে হেঁটেছে, যা নির্দেশ করে যে সব দলই অভ্যন্তরীণ অস্থিরতা কম বেশি আছে। সিপিআইএম এবং কংগ্রেস মনে করে যে শুধু প্রার্থী বদলে তৃণমূলের শাসনের চরিত্র বদল হবে না।
তারা দুর্নীতি এবং কর্মসংস্থানের ইস্যুকে হাতিয়ার করে প্রচার চালাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের এই পরীক্ষা সফল হলে তা ভারতের সংসদীয় রাজনীতিতে একটি মাইল ফলক হিসাবে রচিত হয়ে থাকবে, বিশেষ করে যেখানে প্রতিষ্ঠান বিরোধিতা একটি অনিবার্য সত্য। বিদ্রোহ ও দলত্যাগের গভীর আশঙ্কা। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর একাধিক বিধায়ক ক্ষোভ উগরে দিয়েছেন। দেওয়ারই কথা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সরাসরি ঘোষণা করেছেন যে তিনি আর রাজনীতিতে নেই। রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে হলো তবে দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা টিকিট পাননি তারা গোপনে অন্য দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিশেষ করে হুগলি এবং উত্তর 24 পরগনার কিছু অংশ নির্দল প্রার্থী হিসেবে পুরনো নেতাদের দাঁড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি এই 74 জন বিধায়কের মধ্যে 10-15 জন বড় মাপের বিদ্রোহ করেন তবে তৃণমূলের অন্তত 30-40টি আসনে মার্জিন কমে যেতে পারে। তবে মমতা ব্যানার্জির ব্যক্তিগত কারিশমা এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের উপর ভিত্তি করে দল মনে করছে যে প্রার্থীর থেকেও জোড়া ফুল চিহ্নই মানুষের কাছে বড় হয়ে উঠবে। অতীতের সাথে তুলনা 2021 বনাম 2026। 2021 সালের নির্বাচনের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিচ্ছিলেন, ফলে দল অনেকটা বাধ্য হয়েই নতুন মুখ খুঁজছিল। কিন্তু 2026-এ তৃণমূল অনেক বেশি স্বচ্ছন্দ এবং পরিকল্পনা মাফিক রদবদল করেছে। 2021-এ মমতা ব্যানার্জির নন্দীগ্রাম থেকে হার, যা 2026-এ মমতা ব্যানার্জিকে পুনরায় ভবানীপুর থেকেই লড়তে বাধ্য করেছে। 2021 বনাম 2026 তৃণমূলের প্রার্থী পরিবর্তনের তুলনা। রদবদলের ধরন। 2021 নির্বাচন রক্ষণাত্মক ও দলত্যাগ কেন্দ্রিক। 2026 নির্বাচন আক্রমণাত্মক ও পারফরম্যান্স কেন্দ্রিক। বিধায়ক বাদ পড়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। 2021 নির্বাচন। 2026 নির্বাচন 74 জন, অভূতপূর্ব। নবাগতদের গুরুত্ব। 2021 নির্বাচন তারকা ও গ্ল্যামার নির্ভর, কিন্তু 2026 নির্বাচন পেশাদার ও তরুণ সংগঠক নির্ভর। প্রধান চালিকা শক্তি। 2021 নির্বাচন প্রশান্ত কিশোরের রণকৌশল। 2026 নির্বাচন সম্পূর্ণ ভিন্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দর্শন। এই তুলনাটি পরিষ্কার করে দেয় যে তৃণমূল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা ঝুঁকি নিতে ভয় পাচ্ছে না। অন্যান্য রাজ্যে নজির। বিজেপি বনাম তৃণমূল। তৃণমূলের এই বিশাল রদবদলকে অনেকেই বিজেপির গুজরাট মডেলের সাথে তুলনা করেছেন। গুজরাটে বিজেপি তাদের পুরো মন্ত্রিসভা এবং অসংখ্য বিধায়ককে বাদ দিয়ে জয় ছিনিয়ে এনেছিল। তৃণমূল হয়তো বাংলায় সেই একই ফর্মুলা প্রয়োগ করেছে। কেরালায় এলডিএফ এর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যারা 2 মেয়াদ পূর্ণ করেছেন তাদের আর টিকিট দেওয়া হয়নি, যার ফলে তারা টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছিল। জাতীয় স্তরের এই সফল মডেলে অনুপ্রাণিত হয়েই তৃণমূল কংগ্রেস এই পরিবর্তনের পথে হেঁটেছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী প্রভাব বিশ্লেষণ। কোন অঞ্চলে কি সম্ভাবনা? তৃণমূলের সিদ্ধান্তের অভিঘাত রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হতে পারে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল। উত্তরবঙ্গে বিজেপি গত নির্বাচনে অত্যন্ত শক্তিশালী ছিল, সেখানে তৃণমূল এবার আদিবাসী ও রাজবংশী মুক্তের প্রাধান্য দিয়ে হারানো জমি উদ্ধারের চেষ্টা করেছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে একাধিক নতুন প্রার্থী আসার ফলে স্থানীয় পর্যায়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গ ও হুগলিতে 10 জন বিধায়ক বাদ যাওয়ার ফলে সেখানে বিজেপি অনেকটা চাপে পড়তে পারে, কারণ তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল সেই বিধায়করাই এখন আর ময়দানে নেই। তবে নতুন প্রার্থীদের স্থানীয় স্তরে গ্রহণযোগ্যতা প্রমাণ করার এক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। শহরাঞ্চল ও কলকাতার বেহালা এবং খড়দহের মতো আসনে রদবদল নির্দেশ করে যে তৃণমূল শহুরে শিক্ষিত ভোটারদের স্বচ্ছ ভাবমূর্তির মাধ্যমে জয়লাভ করতে চাইছে। কুণাল ঘোষের মতো পরিচিত মুখকে বেলেঘাটায় প্রার্থী করা দলের প্রচারের কৌশলকে আরও শক্তিশালী করবে। বড় রাজনৈতিক প্রশ্ন, এটি কি দলের বিবর্তন? তৃণমূলের এই আমূল পরিবর্তন কেবল একটি নির্বাচন জেতার লড়াই নয়, এটি দলের ভিতরে একটি নীরব অভ্যুত্থানের ইঙ্গিত। মমতা ব্যানার্জির আবেগী রাজনীতি থেকে অভিষেক ব্যানার্জির ডাটা ও পারফরম্যান্স চালিত রাজনীতির দিকে এই রূপান্তর তৃণমূলকে ভবিষ্যতে একটি ক্যাডার ভিত্তিক আধুনিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা দিতে পারে। এই রদবদলের দীর্ঘমেয়াদী প্রভাব। উত্তরসূরি পরিকল্পনা। 45% তরুণ প্রার্থী দেওয়ার ফলে তৃণমূলের নেক্সট জেনারেশন নেতার অভাব হবে না।
দুর্নীতির বিরুদ্ধে বার্তা, দল যে কোনো ব্যক্তির চেয়ে বড়, এই বার্তা দলের নিচু তলার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিজেপি বিরোধী বয়ান, বিজেপি যখন তৃণমূলের অযোগ্য বিধায়কদের বিরুদ্ধে প্রচার করবে তখন তৃণমূল সহজেই বলতে পারবে যে তারা সেই সব নেতাদের সরিয়ে দিয়েছে। 2026-এর লড়াই ও তৃণমূলের ভবিতব্য। 2026 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য একটি বিশাল পরীক্ষা। 74 জন বিধায়ককে বাদ দেওয়া এই সাহসিকতা হয় তাদের পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে অথবা দলের ভিতরে বড় ভাঙনের জন্ম দেবে। মমতা ব্যানার্জি তার 226 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে আত্মবিশ্বাসী। অভিষেক ব্যানার্জির ইমেজ রিসেট পরিকল্পনা কতটা কাজ করবে তা বোঝা যাবে 4 মে ভোটের ফলাফল প্রকাশের পর। তবে এই রদবদল প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় থাকার পরেও বৃদ্ধ স্থবির হয়ে পড়েনি। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের সামলাতে পারে এবং কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। পশ্চিমবঙ্গের ভোটাররা কি এই নবপল্লব তৃণমূলকে গ্রহণ করবেন? এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখুন। এই প্রশ্নের উত্তরই নির্ধারিত করবে আগামী 5 বছরের বাংলার ভাগ্য এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব। এই প্রতিবেদনটি সেই ঐতিহাসিক মুহূর্তের এক প্রমাণ্য দলিল হয়ে থাকবে যেখানে পরিবর্তনের ঢেউ দলের ভেতর থেকেই শুরু হয়েছে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।